আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। মালয়েশিয়া, মালদ্বীপ সহ অন্যান্য দেশ বাংলাদেশ থেকে লোক নিয়োগ ঠেকাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত মার্চে আসা ঘোষণা অনুযায়ী মালয়েশিয়া বাংলাদেশ থেকে আর নতুন কোনো শ্রমিক নিচ্ছে না এবং বহু অনুমোদন পাওয়া শ্রমিকরা 31 মের পর আর মালয়েশিয়াতে ঢুকতে পারেনি। অন্যদিকে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক ভুয়া কাগজপত্র দাখিল, লোক নিয়োগে অনিয়ম সহ অন্যান্য কারণে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করেছে। এই পদক্ষেপ মালদ্বীপের অবৈধ অভিবাসন রোধ এবং পরিবর্তিত শ্রমনীতির একটি অংশ। আর মালয়েশিয়ার এই পদক্ষেপ কর্মী নিয়োগে অনিয়ম রোধ ও সুষ্ঠু নীতিমালা প্রণয়নের পাশাপাশি মূলত তাদের শ্রমনীতির পূর্ণ মূল্যায়ন এবং 12তম মালয়েশিয়ান প্ল্যানে নির্ধারিত বিদেশি কর্মীদের জন্য সংরক্ষিত কোটা পূরণের একটি অংশ মাত্র। এছাড়া প্রায় মালয়েশিয়ার কিছু পাম তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশি শ্রমিক নিয়োগে বিরত থাকছে। অন্যদিকে বাংলাদেশি অভিবাসীরা সরকার নির্ধারিত খরচের থেকেও মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয় ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় মালয়েশিয়ায় গিয়ে নানান বিড়ম্বনার শিকার হচ্ছেন। বলতে গেলে মালদ্বীপের পাশাপাশি মালয়েশিয়ার এই ধরনের পদক্ষেপ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য নতুন একটি শঙ্কার সৃষ্টি করছে। তবে আশার আলো হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আগামী 4 অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। তিনি ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র বলছে, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা সফর করানো নিয়ে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের 10 মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে সভা হয়। দুদেশের সামগ্রিক বিষয়ে আলোচনার পাশাপাশি এফওসিতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, 2000 সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে এক যুগেরও বেশি সময় পরে 2014 সালে ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি। অন্যদিকে ঢাকার মালয়েশিয়ান হাই কমিশনার দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, সর্বশেষ 2013 সালে নভেম্বরের সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুতের শঙ্কা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছে, ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশ জুড়ে 10 লাখের মতো মানুষ ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যার 2 দিন পরও রোববার বিমান হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে মোহর রকেট ছুটছে। ওদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তবে ইসরায়েল বলছে, হিজবুল্লাহকে আমাদের আরও কঠিনভাবে আঘাত করা দরকার, বলছেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা সহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে। আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে লেবানন থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন। রোববার ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেনের হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র ও রাস ইসা ও হুদাইদা বন্দরে হামলা চালিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে বন্দরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল বলছে, হুতিরা সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তার পাল্টা হিসেবে তারা হামলা শুরু করেছে। শিয়া গোষ্ঠী হুতি ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে। তারা ইসরায়েলের হামলাকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে জানিয়েছেন যে হামলায় 4 জন নিহত ও 33 জন আহত হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই। হিজবুল্লাহ বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ওয়াশিংটন।
বলছে বড় ধরনের সংঘাত হলে ইসরায়েলের উত্তরে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছে তাদের ঘরে ফেরা অসম্ভব হয়ে দাঁড়াবে। পাকিস্তান নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে দেশটিকে সতর্ক করে ভারত বলছে, রাষ্ট্রীয় নীতি হিসেবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহারে পাকিস্তানের দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দ এক বিবৃতিতে শাহবাজ শরীফের বক্তব্যকে হঠকারী হিসেবে মন্তব্য করে বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে। ভারত সরকার 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দ এসব কথা বলেন। ফার্স্ট সেক্রেটারি বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। তিনি আরও বলেন, পাকিস্তানের চিত্র আসলে কেমন তা সবারই জানা। উদাহরণ হিসেবে 2001 সালের সংসদে হামলা ও 2008 সালে মুম্বাইয়ে হামলার কথা তুলে ধরেন তিনি। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়ে শাহবাজ শরীফ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যে কোনো গভীর আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান। ইসরায়েল যুদ্ধে নামলে আমিরাত হবে প্রথম টার্গেট। ইসরায়েল আঞ্চলিক যুদ্ধে নেমে গেলে সংযুক্ত আরব আমিরাত প্রথম টার্গেট বলে হুমকি দিয়েছে ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ। লেবাননে হিজবুল্লাহর উপর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে এই হুমকি দেয়া হলো। ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক নামের একটি জোটের শরিক দল কাতাইব সৈয়দ আল সুহাদারের নেতা আবু আলা আল ওয়ালাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই পোস্ট করে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক মনে করে যে উপসাগরীয় অঞ্চলে জায়নবাদী সত্তাটির অগ্রসর ঘাঁটি হচ্ছে আমিরাত। ফলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে প্রতিরোধের প্রথম টার্গেট হবে আরব আমিরাত। তিনি আরও বলেন, ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাকের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এখন জায়নবাদী সত্তার গভীরে পৌঁছাতে পারে। এগুলো এই অঞ্চলের দখলদার সত্তার বিকল্প স্থাপনাগুলোতে সহজেই হামলা করতে পারে। ইরাকের শিয়া মিলিশিয়ারা এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হামলা সীমিত রাখলেও অনেক সংগঠন ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষ চালাতে লেবানন বা সীমান্ত এলাকায় যেতে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে। গ্রুপটি গাজা যুদ্ধের পর থেকে কয়েকবার ইসরায়েলের বিভিন্ন অংশে হামলা চালিয়েছিল। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। বিতর্কিত মার্কিন সমর্থন পুষ্ট আব্রাহাম অ্যাকর্ড এর অন্যতম অংশীদার হলো আমিরাত। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।